This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিয়েল যখন এক হয়ে যায় তখন দুশ্চিন্তা হয় বই কি। এতদিন আমরা সিনেমা, ওয়েব সিরিজ সেসব জায়গায় এই ধরনের লিঞ্চিং, মব লিঞ্চিং, গণপিটুনির ছবি দেখতাম। এখন আমার আপনার আশপাশে আকছার এ ঘটনা ঘটছে। রিয়েল সব এক হয়ে গেছে। পিটিয়ে খুনও করা হচ্ছে। এবার খাস কলকাতায় সামান্য একটা ঘটনা, স্কুটার মাটিতে পড়ে যাওয়া এবং তা নিয়ে একটা বচসা। গাড়ি চালকের মুখে কাপড় বেঁধে বেধড়ক মারধর। যারা করলো তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে না। এটা কোনো অজুহাত হতে পারে না। এটা কোনো অজুহাত হতে পারে না যে মারধর যারা করলো তারা মদ্যপ। এটা একটা ইনফরমেশন হতে পারে। এবং এমন মারধর করা হলো, মুখে কাপড় দিয়ে আটকে মৃত্যু পর্যন্ত হলো তার, যাকে মারধর করা হলো। 5 জনের বিরুদ্ধে, যারা মারধর করেছে 5 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। সেই অভিযোগে মামলা দায়ের করে পুলিশ এক প্রকার দায় সেরে ফেলেছে। কেন বলছি দায় সেরে ফেলেছে? তার কারণ দায় না সেরে ফেললে এতক্ষণ পরেও এখনো একজনকেও পাকড়াও করা গেল না। ক্লোজ-সার্কিট ক্যামেরা ফুটেজে তো সবার মুখ অলমোস্ট বোঝা যাচ্ছে তারা কারা। তাহলে এটা দায় সেরা বলবো না? আসুন একটু সবিস্তারে দেখি। কি চাইবো আর কি চাইবো? মানুষটা তো চলে গেছে। আমার মেয়ে, আমার নাতিটা কিভাবে বাঁচতে পারে সেইটাই চাই আমরা। এই তো বয়স, সামনে তো আরো কত দিন পরে রয়েছে। সত্যিই তো, কতই বা বয়স ছিল জয়ন্তর? বড়জোর 36। বাড়িতে বৃদ্ধ বাবা মা ছাড়াও স্ত্রী এবং 1.5 বছরের সন্তান রয়েছে। কে দেখবে তাদের? কেন প্রাণ গেল যুবকের? বিজয়গড়ের বাসিন্দা জয়ন্ত সেন ক্যাব চালাতেন। রাতে বাড়ি ঢোকার আগে গাড়িটি রাখতেন লালকার মাঠের কাছে। গত বুধবারও প্রতিদিনের মতো সেখানেই গাড়িটি রেখেছিলেন। পার্কিং নিয়ে গন্ডগোল হওয়ায় ওই রাতেই তাকে কয়েকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তো ওরা যারা মেরেছে তারা ওই গাড়ির নাম্বার ধরে ই পরিবহন বা এম পরিবহন একটা অ্যাপ আছে, অ্যাড্রেস বার করেছে, বার করে ফোন করেছে। ও এসে বলছে আমার গাড়ি লেগে পড়েছে, সরি বলেছে, বলছে যে ড্যামেজ দিয়ে দেবো। ড্যামেজ হচ্ছে আপনার ওই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। আচ্ছা, ও বলতে আর সময় দেয়নি। কিছুটা সিসি ক্যামেরা ধরা পড়েছে। এখান থেকে ওর খালি গায়ে গামছা পরে এসেছিলো, গামছাতে মুখ বেঁধে নিয়েছে, চিৎকার করতে না পারে। যদি এসে বলছে আমাকে যে তোমার দাদাকে মারছে, তো চট করে বেরিয়ে এসে দেখি এখানে 4-5 জন মিলে দাদাকে অ্যাটাক করে দাদাকে মারছে। ডাক্তার টার্মে অনেক কিছু বলেছে। শেষমেশ বাংলা ভাষায় একটা কথা বলেছে, নারী মেরে যে নারী ফাটিয়ে দেয় আমরা বলি, ওই কেস হয়েছে। আর সেটা 1 আর 2 জন দিয়ে হয় না, 1-2 কেউ করতে পারে না ওই কেস। মাল্টিপল পিপল গিয়ে ওটা অ্যাটাক করলে ওই জিনিস পসিবল হয়। এলাকার লোকজন জড়ো হলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এক ক্যাব চালক জয়ন্ত সেনকে যারা মারধর করেছিল তাদের গাড়ি ঘটনাস্থলে রয়েছে। গতকালকের মৃত্যুর ঘটনা শুনবার পরেই কিন্তু এলাকার মানুষজন গাড়ি ভাঙচুর করে। এখনও কিন্তু গাড়ির মধ্যে গ্লাস রয়েছে, যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে কজন জয়ন্ত সেনের উপর আক্রমণ করেছিল তারা সবাই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল। এবং ওরা মদ্যপান অবস্থায় ছিল, ভালোভাবে মদ্যপান অবস্থায় ছিল, এটা তো পরিষ্কার। ওকে কি করলো, গামছাটা মুখে চোখে বেঁধে দিল, বেঁধে দিয়ে ওকে যেভাবে পেরেছে মাথায়, কানে, পেটে। স্থানীয়রাই জয়ন্তকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। শুক্রবার রাতে মৃত্যু হয় জয়ন্তর। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে 5 জনের বিরুদ্ধে। এইটাকে কি সত্যি অনিচ্ছাকৃত খুন বলা যায়? পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ বলতে খুঁজছি, সিসিটিভি দেখছি, খুঁজছি, আরো সিসিটিভি জোগাড় করার চেষ্টা করছি। কিন্তু এটা খুব ফ্রাস্ট্রেটিং যে এখনো পর্যন্ত একটাও অ্যারেস্ট হয়নি। পুলিশকে আরো তৎপর হওয়া দরকার। অল ইস্যুস, এইরকম যত ইস্যু আছে ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আগেও এইরকম একটা ট্রেন্ড আমরা দেখলাম, কিছু মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু এইরকম একটা সিরিজ অফ ইনসিডেন্টস হয়েছিল। এটা অনেক দিন পরে হয়েছে। ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, সামান্য বিবাদ থেকে কেন খুনোখুনি, রক্তারক্তি? মানুষ দিন দিন কেন এত অসহিষ্ণু হয়ে পড়ছে? মানুষ অসহিষ্ণু হয়ে গেছে। দ্বিতীয় কথা, পাড়ার মধ্যে যে একটা পাড়া কালচার ছিল সেটা নেই। এখন সবাই বলে হাম কিছুতে কম নেই। আর তারপরে
সাধারণ লোকের তো আর হবে কোথায়? রাজনৈতিক নেতারা যেভাবে প্রভোকেটিভ কথাবার্তা বলছেন, মানে ওকে দেখে নেবো, ওকে দেখে নেবো, তার ফলে এই হচ্ছে আর কি। বিজয়গড়ের মতো এলাকায় নির্মমভাবে একজনকে পিটিয়ে মারা হলো, অথচ কেউ দেখলেন না, কেউ প্রতিবাদ করলেন না। রাতে পুলিশি নজরদারি বলে কি কিছুই নেই? এই প্রশ্নগুলো উঠছে। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বিজয়গড়ের এই যে ঘটনাটা আপনাদের কি মনে হয়, এটা নিছকই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি পিটিয়ে খুনের এমন প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে? খবর বলতে গিয়ে এমন নৃশংস ঘটনার কথা আমাদের রোজ বলতে হচ্ছে, রোজ আপনাদের জানাতে হচ্ছে, কারণ সেই ঘটনা ঘটছে। আচ্ছা, প্রশ্ন যদি এটা করা হয় যে এই পিটিয়ে খুনের প্রবণতা, এই ধরনের নৃশংস মনোভাব দিনের পর দিন কেন বাড়ছে, আচ্ছা কি উত্তর পাওয়া যাচ্ছে এসবের? আসুন একটু শুনি। সিনেমা বা ওয়েব সিরিজ নয়, এখন বাংলাতেই গণপিটুনি জলভাত। কয়েকটি উদাহরণ দিলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। নভেম্বর 2024, টুনিলাইট চোর সন্দেহে নৈহাটির আবাসনে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন। ডিসেম্বর 2024, সল্টলেকের মহিষবাথানে বর্ষশেষের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন। জানুয়ারি 2025, মহেশতলায় নির্মীয়মান বহুতলের নিচে চোর সন্দেহে পিটিয়ে খুন। ফেব্রুয়ারি 2025, 2500 টাকা ধার ছিল, শোধ না করায় সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন। মার্চ 2025, দক্ষিণ দমদমে যুবকের চোখ উপড়ে নেওয়ার অভিযোগ, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু। এবার খাস কলকাতার বিজয়গড়ে গাড়ি চালককে পিটিয়ে খুন। প্রহিত বাড়ির লোকও। পিটিয়ে খুনের প্রবণতা কি বাড়ছে? কেন বাড়ছে? হিংসাপরায়ণ এবং অত্যন্ত অত্যন্ত খারাপ মানসিকতার পরিচয় দিয়ে চলেছে প্রত্যেকটি ঘটনা। সমাজের একটা বিকৃত মানসিকতার ছবি আমরা উপরি দেখতে পাচ্ছি। এইভাবে খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি এবং আইনকে হাতে তুলে নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তার অন্যতম কারণ হচ্ছে বিলম্বিত বিচার প্রক্রিয়া এবং মানুষের সাহস এবং দিন দিন বেড়ে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। যদি দেখা যায় দৃষ্টান্তমূলক সাজা যদি হয় তাহলে আর এই প্রবণতাটা কমে যাবে। আর যদি সাজা না লাগে, যদি দেখা যায় যে হ্যাঁ 2-4 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস থাকার পর সে বেরিয়ে চলে এলো ড্যাং ড্যাং করে, তাহলে এই ধরনের প্রবণতাটা চলতেই থাকবে। আইন শৃঙ্খলার দুর্দশা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আইনের ভয় না থাকাটা যে এত প্রকট যে আইনকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমার কোনো দাদা আছে পেছনে, আমার কোনো বাবা আছে, আমার কোনো কাকা আছে, এই যে মানসিকতা, এই যে বেপরোয়া উদ্ধত মানসিকতা, এটার জন্য আপনার ওই উত্তরপ্রদেশের যে গেরুয়াধারী সেই লোকই ঠিক। সে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলা বা কলকাতা শহরের হাল কত খারাপ, কি দুর্দশার মধ্যে মানুষকে চলতে হচ্ছে। নেই বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু এ স্টেট অফ এনার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। কি বলছে শাসক দল? এমন মর্মান্তিক ট্রেন্ড কেন? কোনো বিচ্ছিন্ন ঘটনা যুগে 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 হয়েছে। বাম জমানায় প্রচুর বেশি ছিল, এখন 2-1টা বিচ্ছিন্ন সামাজিক জিনিস হয়, এগুলো আমরা চাই না। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অন্য রাজ্যে অনেক বেশি হয়। বাংলায় একটা কথা প্রচলিত, হাত থাকতে মুখে কেন? তর্কাতর্কির পরিণতি কি হাতাহাতিতেই দাঁড়িয়ে গেল? এমন হাতাহাতি যাতে প্রাণ চলে যায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পিটিয়ে খুন এবং প্রশ্নে পুলিশ। 3 দিন পরেও কেন অভিযুক্তদের ধরা যায়নি? ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে অভিযুক্তদের চিহ্নিত করা গিয়েছে, তবুও কোন আধারে কি হাত রাখছে পুলিশ? কেন দল বেঁধে খুন, তবু অনিচ্ছাকৃত খুন এর ধারা কেন? ক্যাব চালকের মৃত্যুতে কেন খুনের ধারা সরাসরি নয়? প্রশ্ন উঠছে। শোনাবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন, আপনাদের শোনাবো প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখোপাধ্যায় কি বলছেন। পিটিয়ে খুনটা অনিচ্ছাকৃত হয়, এটি পড়ে গিয়ে মরে গেল তত না। পিটিয়ে খুন, সিসিটিভি আইডেন্টিফাইড, কোন 5 জন সবাই জানে, তারপরে একে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন?
তো এটা তো পিটিয়ে মারা মানে কি, এটা তো প্ল্যান করে মার্ডার, এটা পিওর কেস অফ মার্ডার। এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে আমি মনে করি, দৃষ্টান্তমূলক। ইনস্ট্যান্ট কিছু হয়নি, কেউ কাউকে প্রভোক্ত করেনি। হঠাৎ করে তার এরকম, আমার এখানে সাইকেল দেখেছিলাম আমি, আমার সাইকেলটা সেখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল, হ্যাঁ, বা কিছু। তো সেক্ষেত্রে সেই গাড়ির নাম্বার দিয়ে গাড়ির ড্রাইভার, ওই ক্যাবের ড্রাইভার বা ক্যাবের মালিক এসব খোঁজখবর করেছে, করে তাকে ফোন নম্বর জোগাড় করে তাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, অজয়বাবু যে কথাগুলো বললেন আমরা শুনলাম, দর্শকদের শোনালাম, কলকাতা পুলিশ কি সেই কথাগুলো বোঝেনি তো পরের কথা, জানতো না? যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে কোন ফরম্যাটে কিভাবে অনিচ্ছাকৃত খুন কোটান করছে এই ধারা আসছে, এর উত্তর কিছু পাচ্ছ? দেখো, স্বাভাবিকভাবে এই প্রশ্নই উঠছে। আর একটা প্রশ্নের সঙ্গে যেটা যোগ করা হচ্ছে যে 5 তারিখ একটা ঘটনা ঘটলো, এক ব্যক্তির মৃত্যু হলো 7 তারিখ। স্বাভাবিকভাবেই পুলিশ এই যে 2 দিন সময় পেল, ওই 2 দিন তাদের তদন্ত কথাটা এগিয়ে নিয়ে গেল। আর আরও পাশাপাশি আরও যেটা গুরুতর প্রশ্ন, যে এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হলো, কিন্তু যেভাবে একজন ব্যক্তি তাকে মারধর করা হচ্ছে, যেটা সিসিটিভিতে স্পষ্ট, তারপর কেন তাকে খুনের ধারা রুজু করা হবে না? এবং তুমি জানো যে এর আগে যখন গণপিটুনির ঘটনা লাগাতার রাজ্য জুড়ে এমনকি কলকাতায় বিভিন্ন সময় উঠে এসেছিল, তখন কিন্তু সেই ধারা কিন্তু যথেষ্ট বলা যায় আরো শক্ত করা হয়েছিল এবং গণপিটুনির ঘটনা কিন্তু যথেষ্ট গুরুতর ধারা বলে দেওয়া হয়েছিল। সুতরাং সেই ধারা এখানে কেন প্রয়োগ করা হলো না, এটা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুজন প্রশ্ন তুলছেন এবং পুলিশও কিন্তু পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে। পুলিশ যেটা মনে করছে যে ইতিমধ্যেই যে বয়ানগুলো তাদের কাছে উঠে এসছে বা সেখানকার যে একেবারে এভিডেন্স উঠে এসছে, সবগুলোর উপর নির্ভর করেই পুলিশ তাদের তদন্তে গিয়ে একদম আমরা আশা রাখবো সেই এভিডেন্সের উপর ভিত্তি করে পুলিশ কড়া পদক্ষেপ করবে। তার কারণ এক্ষেত্রে অনিচ্ছাকৃত খুন এই ধারা কেন, এই প্রশ্ন উঠছে। পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি যে ফুটেজ, তাতে চিহ্নিত করা যাচ্ছে কারাই ঘটনা ঘটাচ্ছে, তবে এখনো এত দেরি লাগছে কেন, ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ধন্যবাদ সুশোভন। আসলে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই, সত্যি শেষ নেই। তার কারণ আপনাদের কলকাতার অবস্থা দেখালাম, এবার একটু কলকাতা থেকে যদি বেরিয়ে যান, মানে একটু উত্তর শহরতলির দিকে যান, ধরুন নিউ ব্যারাকপুর, সেখানে 8 নম্বর রেলগেটের কাছে কি হয়েছে, পুলিশ সেজেছে। মানে তারা বলছেন কিছু তৃণমূল কংগ্রেস কর্মী নেতা, তারা মাছ ব্যবসায়ীরা তাদের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমি সাব ইন্সপেক্টর, টাকা দিতে হবে, মাছ দিতে হবে, মানে রীতিমতো তোলাবাজি, মারধর। পুকুর থেকে মাছ তারা চাইছে না, মাছ ব্যবসায়ীর গাড়ি থেকে তারা মাছ চাইছে, রীতিমতো গাজোয়ারি। দেখুন, ক্ষমতায় থাকলে কি মারধরের লাইসেন্স মেলে? শুক্রবারই মালদায় সিভিক ভলান্টিয়ারদের দাপাদাপি দেখেছে বাংলা। গাড়ির চালক 1000 টাকা তোলা না দেওয়ায় কিল, চড়, ঘুষি, মাটিতে ফেলে মার, অভিযুক্ত 3 সিভিক ভলান্টিয়ার। এবার সামনে এলো উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরের সিসিটিভি ফুটেজ। পুলিশ সেজে মাছ বোঝাই গাড়ি থেকে তোলাবাজি 2 তৃণমূল কংগ্রেস কর্মীর। মারধর করার প্রমাণও পাওয়া গিয়েছে ফুটেজে। অভিযোগ, নিউ ব্যারাকপুরের 8 নম্বর রেলগেটের কাছে গাড়ি থামিয়ে তোলাবাজি। সাব ইন্সপেক্টর পরিচয় দেন তৃণমূল কর্মী সায়ন হালদার, সুগত বিশ্বাস। 40 কেজি মাছ, 6000 টাকা ছিনতাইয়ের অভিযোগ। সবজি ব্যবসায়ী ও মাছ ব্যবসায়ীকে গাঁজা কেস দেওয়ার হুমকি। ভয় দেখিয়ে কাজ হাসিল 2 ভুয়ো পুলিশের। ভোরবেলায় আক্রান্ত হয়ে সকাল সকাল থানার দ্বারস্থ হন 2 ব্যবসায়ী রাজু রায় ও মফিজুল গাজী। পুলিশ 2 অভিযুক্তকেই গ্রেফতার করেছে। বলছে যে আমরা এসআই এবং আমরা সব চেক করব। তারপরে তো আমরা হচ্ছে পুলিশের লোক, তারপরে পায়ে হাতে ধরে কাপলাটাকে নিয়ে নিয়েছি। ওনারা পিছনে মাছটা চুরি করে চলে যাচ্ছিল। গাড়িগুলো ধরেছে, ধরে বলছে দাঁড়া, তোর গাড়ি চেক করে, তোদের গাড়িতে গ্যাজা আছে নাকি। তারপরে পেটি মেটি ভেঙে আবার ওর কাছ থেকে 2 মাছ তুলে নিয়ে এসেছি। প্রশ্ন উঠছে, শাসক দলের কর্মী বলেই কি এত সাহস? বিরোধীরা সোচ্চার, পিঠ বাঁচাচ্ছে শাসক দল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা পুলিশের নাম বললো? তাহলে কি পুলিশের এই প্র্যাকটিসটা আছে যে গাঁজা কেসের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা ইতিমধ্যে তুলতে শুরু করেছেন। পুলিশের আশ্রয় নিচ্ছে, পুলিশের এসআই বলছে, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এটা করে, প্রতিদিন করে, প্রতিনিয়ত করে। মালদা মুর্শিদাবাদের ঘটনা যে রিসেন্ট ঘটেছে তাতেই পরিষ্কার। আর এটা প্রশ্রয় পাচ্ছে এই কারণে যে অ্যাডমিনিস্ট্রেশন বলে এখানে কিছু নেই। আমরা সিনেমা দেখেছিলাম পুলিশওয়ালা গুন্ডা,
এরা হচ্ছে সেই পুলিশ আর গুন্ডার কম্বো একই। কখনো আপনি দেখবেন পুলিশ রাস্তাঘাটে ট্যাক্সি গাড়ি থামিয়ে, ছোট হাতি লরি থামিয়ে, ও তো গুন্ডারই কাজ করে। তো এখন তৃণমূলীরা, তৃণমূলী সমাজ বিরোধীরা যদি একটু পুলিশই সাজে। পুলিশের উর্দি গায়ে দিয়ে তৃণমূল চলছে, তৃণমূলের উর্দি গায়ে দিয়ে পুলিশ চলছে। বরং পুলিশের আনুকূল্যে তৃণমূলের বাহিনী টিকে আছে। একজন কর্মী বলতে গেলে এলাকায় টুকটাক মিছিল টিছিল হলে পরে থাকে, আর একজন তৃণমূলের সাথে কোনো সম্পৃক্ত নেই। তার বাবা আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, কিন্তু সেই ভদ্রলোক অসুস্থ। একটাই কথা বলবো, অন্যায় যেই করুক তার আইন অপেক্ষা করছে। রাতে ৮ নম্বর রেলগেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশি টহল কেন ছিল না তা নিয়েও প্রশ্ন উঠছে। এবার ৩০০ বর্গফুট জমিতে ৩তলা বাড়ির অনুমতি কলকাতা পুরসভার। হেলে পড়া বাড়ি বিতর্কের পর পুরসভার এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই আশঙ্কার মেঘ। পুরসভার সিদ্ধান্তে ঘুর পথে অবৈধ নির্মাণের ছাড়পত্র নয় তো, এ প্রশ্ন উঠছে। বেআইনি বাড়ি আইনি করতে রেগুলেশন ফি কমে গিয়েছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠবে বেআইনি বাড়ি। অবৈধ নির্মাণের রমরমার আশঙ্কা করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। ৭ ছটাক থেকে নিয়ে ৭ ছটাক মানে ৩০০ স্কোয়ার ফিট থেকে নিয়ে 450 স্কোয়ার ফিট 10 ছটাক, সেখানে আমরা সামনের দিকে 1 ফুট, সাইডের দু সাইডে 1 ফুট 1 ফুট, পেছনের দিকে 3 ফুট, এতে স্যাংশন দেব 10 মিটার, অর্থাৎ 3তলা বাড়ি করতে পারে। ঠিক আছে, 11 ছটাক, 10 ছটাক বললাম, 11 ছটাক থেকে 1 কাটা, সেখানে আমরা 3তলা বাড়ির আবার পারমিশন দেবো। সামনে শুধু 1.5 ফুট, দু সাইডে 2 ফুট 2 ফুট, আর পেছন দিকে 4 ফুট জায়গা ছাড়তে হবে। 3তলা বাড়ি 10 মিটার। উত্তরোত্তর ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, ফলে এরকম গা ঘেঁষাঘেঁষি করে যদি বাড়িগুলো দাঁড়িয়ে থাকে এবং সেটা যদি বৈধ বাড়ির চেহারা পায় কর্পোরেশনের নতুন আইন অনুযায়ী, সেক্ষেত্রে আমি আবারও বলবো যে একটা ভুল কোথাও করছে কর্পোরেশন, তাদের ভেবে দেখা উচিত, বিশেষত বাড়িগুলির ভারসাম্যের প্রশ্নে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিপর্যয় বলতে আগুন যদি লাগে তাহলে হচ্ছে 1 ফুট 1 ফুট ছাড় যদি থাকে, তাহলে ওই ছাড়ের মধ্যে দিয়ে দমকলের কোন কর্মী হচ্ছে বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটা ভাবা উচিত। কলকাতা কর্পোরেশন অর্থ উপার্জনের জন্য যদি মনে করেন যে রেগুলারাইজেশনের এই নতুন পথ তারা আবিষ্কার করলেন, অনুমতি যদি এইভাবে দেয়া হয় এবং বৈধ করা হয় তাহলে শহরের বিপদ বাড়বে।